সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান টক অফ দ্য উইক। টক অফ দ্য উইকে আজকের পর্বে আমাদের বিষয় ৭১ টিভি নিয়ে বিতর্ক কেন। এই বিষয়ে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি ৭১ টিভির সম্মানিত বার্তা সম্পাদক পলাশ আহমেদ। আমরা স্বাগত জানাচ্ছি পলাশ আহমেদ আপনাকে। আচ্ছা, ইমরান হোসেন, আপনাকে ধন্যবাদ। জি, আপনার লাইভে ধন্যবাদ, কিন্তু আমার নাম তো হচ্ছে পলাশ আহসান, পলাশ আহমেদ না। আহসান, সরি সরি পলাশ আহসান। পলাশ আহসান ভাই, ভাইকে আমরা শুরু করবো এখন। আমাদের এই সপ্তাহ জুড়ে আমরা দেখেছি যে একটি বিষয়ে ব্যাপক আলোচনা হয়েছে, সেটা হলো যে ৭১ টিভিকে বয়কট নিয়ে, এবং এটা ঘটনাটার সূত্রপাত আসলে নুরুল হক নূর, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি, আহ, সদ্য সাবেক ভিপি, তার একটা ফেসবুক স্ট্যাটাসের পর থেকে এই বিষয়টি আমাদের সারা বাংলাদেশ জুড়ে ব্যাপকভাবে আলোচিত হয়েছে। এই বিষয়টি আসলে ৭১ টিভি নিয়ে জনমনে বা বিশেষ করে নুরুল হক নূরের কেন একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে আমি বলবো, কিংবা কেন সে বর্জনের ডাক দিল বলে আপনারা মনে করছেন? ৭১ টিভির কর্তৃপক্ষ হিসেবে আপনি কি মনে করছেন? আচ্ছা, আপনাকে আরেকটু সংশোধনী দেই। সেটা হচ্ছে যে আমি আসলে আহ, প্রথমত কর্তৃপক্ষ যেটা বলছেন, আমি আসলে কর্তৃপক্ষের কেউ না। আমি আসলে বার্তা সম্পাদকীয় বিভাগের একজন সদস্য আছি, যারা জি, একাত্তর টেলিভিশনের আপনার একাত্তর টেলিভিশনের যারা কি হবে, কি প্রচার হবে, কি যাবে, সেই যে নীতি নির্ধারণী যে একটা দল আছে, সেই দলের আমি একজন সদস্য, ছোট্ট সদস্য বলতে পারেন। যাই হোক, তো আপনার জি, প্রশ্ন আমি আমি শুরু করতে চাই যে এরকম ভাবে যে আমি শান্ত ভাবে শুরু করতে চাই এবং বিষয়টি শান্তভাবেই শেষ করতে চাই। প্রথমত আপনাকে আমি বলি যে, বলছেন যে বিতর্ক কেন, এটা তো টিভি নিয়ে বিতর্ক কেন। একজন নুরুল হক নূর তিনি বলেছেন, আহ, আসলে এই যে তিনি বলেছেন, বিষয়টি আসলে এরকম না। মানে বিতর্ক যে বিষয়টি, বিতর্ক সবসময় আহ থাকবে, আছে, ছিল। বিতর্ক আমি মনে করি না যে বিতর্ক আসলে খারাপ জিনিস। বিতর্ক আসলে ভালো জিনিস। আহ, আহ, কারণ বিতর্ক আহ, সত্য অনুসন্ধানের একটি পথ। তো বিতর্ক যে কারণে যুগে যুগে, আপনি যদি পেছনের দিক দিয়ে তাকান, রাজা বাদশাদের সময় থেকে শুরু করে আজকে পর্যন্ত এই বিতর্ক করার জন্যই কিন্তু হচ্ছে, বিতর্ক করে, বিতর্ক আসলে মত উপস্থাপন, এক ধরনের মত উপস্থাপন। সেই মত দ্বিমত হবে, এবং সেই মত একদল আরেক দলকে বোঝানোর চেষ্টা করবে। কেউ মানে বোঝাতে চাইবে, আহ, কেউ বুঝবে, কেউ বুঝবে না। যাদের মত হচ্ছে আপনার যাদের মত বেশি গ্রহণযোগ্য হবে, সেই মতটি আপাত দৃষ্টিতে সত্যের পথ ধরে নেওয়া হবে, বা সেই পথ অনুসরণ করে সবাই একটি কাজে অংশগ্রহণ করবে। বিষয়টি হচ্ছে সেই রকম একটি জায়গা থেকে আপনার এই যে মত প্রকাশের যেই আহ, বিতর্ক, সে বা মত প্রকাশের, সত্য প্রকাশের যেই আহ, পদ্ধতি, সেই পদ্ধতিটা হচ্ছে বিতর্ক। যাই হোক, তো আমি সবসময় যে কোনো ধরনের বিতর্ককে স্বাগত জানাই, কারণ আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের সংসদ একটি বিতর্কের জায়গা। সেখানে বিরোধী দল থাকে, সরকারি দল থাকে, নানান নানান বিষয়ে তাদের মত উপস্থাপন করে। তো সেই সংসদে করে। তারপরে হচ্ছে আপনি দেখবেন যে বিতর্ক করার জন্য, মানে আমাদের দেশে বিতর্ক সভা হয়, বিতর্ক প্রতিযোগিতা হয়। বিতর্ক একটি প্রাতিষ্ঠানিক একটি ব্যাপার, এবং সবসময়ের জন্যই বিতর্ক একটি ভালো ব্যাপার। যদি আসলে বিতর্ক, কিন্তু ভালো ব্যাপার তখনই যখনই যারা বিতর্ক করছে তাদের মধ্যে আহ ভিন্ন মত নেয়ার মতো, মানে যোগ্যতা থাকতে হবে। মানে ভিন্ন মত নিতে হবে আপনাকে, ভিন্ন মত শুনতে হবে আপনাকে, বিশ্বাস করতে পারবেন, বা ভিন্ন মত আপনাকে নিতে হবে এবং ভিন্ন মত শুনতে হবে। নিজের মতটি তার সঙ্গে মিলিয়ে দেখতে হবে। যদি না মেলে, তাহলে আপনার আবার আপনার মত সেখানে দিতে হবে।
তারপর আপনার জি প্রতিপক্ষ যদি আপনার কথা বোঝে, তাহলে হচ্ছে আবার মানে এভাবে বিষয়টি চলতে থাকবে। একটা সময়ে হয় আপনার কথা একটি বড় গোষ্ঠী শুনবে, অথবা শুনবে না। এটি আপনাকে মানতে হবে যে আপনার আপনার মত প্রতিষ্ঠিত হতেও পারে, নাও পারে। তো সেই জি বিষয়টি সহজভাবে নিতে হবে। সেই সহজভাবে নেয়ার যে মানসিকতা, সেই মানসিকতায় আসলে আমাদের একটু সংকট আছে। আজকের দিনের আপনার যত সমস্যা, যত সংকট, এই বিরোধী মত নিতে না পারার কারণেই আসলে আপনার আজকের দিনের এই এত সংকট, এত বিষয়, এত এত আশা। তো আসলে আমরা ভিন্ন মত দিতে পারি না, বা মত দেওয়ার মতো জায়গায় যেতে পারি না। সেই মানসিকতাটা আগে আসলে তৈরি করা দরকার। একাত্তর টেলিভিশন আসলে সবসময়, আমি একজন বার্তা বিভাগের একজন আহ, ছোট কর্মী হিসেবে আমি মনে করি যে একাত্তর টেলিভিশন তার নিজের পথে আছে। একাত্তর টেলিভিশন কোনো কিছু না বুঝে করছে না। একাত্তর টেলিভিশন জি যা করছে বুঝে শুনে করছে। এখন আচ্ছা, সেই মত। একাত্তর টিভি, হ্যাঁ, একটু দেখেন, একাত্তর টিভির বিরুদ্ধে আসলে নুরুল হক নূর একটা যে অভিযোগটা প্রথম শুরু করে সেটা হলো এটাকে দালাল মিডিয়া হিসেবে সে, আমি কোট আনকোট দালাল মিডিয়া এই শব্দটা সে ব্যবহার করেছে, এবং আরেকটি শব্দ ব্যবহার করেছে সেটা হলো হলুদ সাংবাদিকতা, কোট আনকোট হলুদ সাংবাদিকতা। এই দুইটি অভিযোগের ব্যাপারে আপনি কি বলবেন? মানে সরকারের দালালি সে বোঝাতে চেয়েছে, নুরুল হক নূর, যে আপনারা সরকারের দালালি করছেন, এবং আরেকটি কথা বলেছে সে যে হলুদ সাংবাদিকতা। এই দুইটি শব্দের ব্যাখ্যা আপনি কি বলবেন এর অভিযোগ প্রসঙ্গে? আচ্ছা, আমি সেখানেও আমার একটি নিজস্ব মত আমি আপনাকে পরিষ্কার করতে চাই। এরকম ধরেন, আপনার সাংবাদিকতা কি? সেই সাংবাদিকতাও কিন্তু হচ্ছে আপনার আহ, সত্য খোঁজার একটি পথ। আপনি যদি সেভাবে দেখেন, আমরা হচ্ছে কি করি, আমরা একটি ঘটনা, একাত্তর টেলিভিশন, আহ, একাত্তর টেলিভিশন কিন্তু আমি একদম পরিষ্কার করে বলতে চাই এভাবে, যে একাত্তর টেলিভিশন কোনো রাজনৈতিক দলের মতের টেলিভিশন নয়। পরিষ্কার বাংলা। জি একাত্তর টেলিভিশন আসলে কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয়। একাত্তর টেলিভিশন খুবই পরিষ্কার ভাবে, একাত্তর টেলিভিশন একটি গণমাধ্যম, মানুষের কথা বলার জায়গা। একাত্তর টেলিভিশন বিশ্বাস করে যে আমরা মানুষের কথা শুনবো, আমরা মানুষের কথা বলবো, মানুষ আমাদের মাধ্যমে কথা বলবে। এটা একাত্তর টেলিভিশন বিশ্বাস করে। একাত্তর টেলিভিশন বিশ্বাস করে আমাদেরকে সত্য প্রকাশ করতে হবে। এখন সেই সত্য প্রকাশ করতে যে আমাদের সত্যের সাথে আরো অনেকের সত্য মেলে। যারা সত্য বলে তাদের সত্য আমাদের মেলে, তার মানে এই না যে আমরা এক দলের, আমরা এক ব্যানারের মানুষ। যখন আপনার আজকে আমার সাথে আপনার সত্য মিলছে, তার মানে এই না যে সারা জীবন আপনার সঙ্গে আমার সত্য মিলবে। আজকে আমাদের মহান মুক্তিযুদ্ধ, আমরা মহান মুক্তিযুদ্ধের, একাত্তর টেলিভিশন মহান মুক্তিযুদ্ধের পক্ষ অবলম্বন করে। কারণ আমাদের মহান মুক্তিযুদ্ধ একটি সত্য ব্যাপার, স্বতঃসিদ্ধ ব্যাপার। একাত্তর টেলিভিশন আমাদের মহান মুক্তিযুদ্ধ আসলে একটি দীর্ঘ অন্যায়ের প্রতিবাদের বিস্ফোরণের নাম একাত্তর, এবং সেই বিস্ফোরণের নাম হচ্ছে মুক্তিযুদ্ধ, যার ফলশ্রুতিতে আজকের বাংলাদেশ, যেই সত্যের পথে হেঁটে আজকে আমরা বাংলাদেশের পথে হাঁটি, সেই সত্যের কারণেই একাত্তর টেলিভিশন উম, মুক্তিযুদ্ধকে নিজের করে নেয়। অন্য কোনো কারণ এখানে নেই, এটা সত্য বলেই একাত্তর টেলিভিশন নেয়। তো মনে হয়, সবাই মনে করে আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী সংগঠন। তারা দীর্ঘ সত্য, মানে তারাও একটি সেই মুক্তিযুদ্ধ নামের সত্যটির সমর্থক। সেই কারণে একাত্তর টেলিভিশনও হচ্ছে, একাত্তর টেলিভিশন এবং আওয়ামী লীগ দুজনই মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করে। এজন্য মনে হয় একাত্তর টেলিভিশন আওয়ামী লীগের টেলিভিশন কেউ কেউ বলতে চান। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন, আমরা আমরা যদি এই
করোনাকালীন সময়ের কথা চিন্তা করি, একাত্তর টেলিভিশন কিন্তু যেখানে অনিয়ম, যেখানে দুর্নীতি হয়েছে, যেখানে সেখানেই কিন্তু একাত্তর টেলিভিশন চেষ্টা করেছে। আজকে নারীর স্বাধীনতা রক্ষার কথা বলা হচ্ছে, আজকে ধর্ষণের বিরোধী কথা বলা, ধর্ষণের বিরুদ্ধে তো কথা বলতে হবে, কারণ ধর্ষণের বিরুদ্ধে কথা বলাটা হচ্ছে সত্যের দাবি। আমি আমি আমার পক্ষপাত ছেড়ে কিন্তু নড়ছি না। আমি বলছি একাত্তর টেলিভিশন সত্য প্রকাশের মাধ্যম, একাত্তর টেলিভিশন গণমাধ্যম। সেই সত্যের কথা বলতে যে একাত্তর নারী নির্যাতন বিরোধী কথা বলে, একাত্তর টেলিভিশন দুর্বল মানুষের পাশে দাঁড়ায়, একাত্তর টেলিভিশন হচ্ছে আপনার আদিবাসীদের পক্ষ অবলম্বন করে, একাত্তর টেলিভিশন প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে, একাত্তর
টেলিভিশনে একসঙ্গে প্রচার হচ্ছে, মানে 32 টেলিভিশনে গত রাত থেকে ক্রমাগতভাবে প্রচার হচ্ছে। এই বিষয়টি আসলে জি এখানে আহ, আহ, নানান মতে সাংবাদিকদের মধ্যে আসলে সত্যি কথা বলতে মানে যদি আমি আবার সেই সত্যের কাছে ফিরে যাই, সেই বিষয়টি এরকম যে একজন সাংবাদিকের ব্যক্তিগত রাজনৈতিক বিশ্বাস থাকতে পারে, সেটা মানুষ রাজনৈতিক জীব, তা তার একটা রাজনৈতিক মত থাকতে পারে, কিন্তু সে যখন বার্তা কক্ষে ঢোকে তখন কিন্তু সে সাংবাদিক। জি, এরপর আমি আরেকটা বিষয় বলি যে সাংবাদিকদের মধ্যেও কিন্তু নগ্ন রাজনীতিকরণ রয়েছে। আমরা জানি যে আমরা সাংবাদিকদের মধ্যেও সরকার সমর্থক আবার সরকার বিরোধী একটি আলাদা জোটও আমরা লক্ষ্য করি আসলে বিষয়টি। এটি কি, সেই এটিও তো উন্মুক্ত বিষয়। উন্মুক্তই, সেটি ভিন্ন আলোচনা। আজকে আমি যে জি সেই সাংবাদিকদের জি জি ভাগাভাগি সাংবাদিক, এখন আপনি সব জায়গায় আপনার সব মানে বেশিরভাগ সাংবাদিকই প্রথমত সাংবাদিক, তারপর তার রাজনৈতিক মত, সাংবাদিকতার মত সে আগে প্রকাশ করে, তারপর সে তার রাজনৈতিক মত প্রকাশ করে। আপনি প্রেস জি জি ক্লাবে আমি আমন্ত্রণ জানাবো, একদিন আপনি আসেন, বা জি একদিন হচ্ছে যে আপনারা আসেন, আমরা একসঙ্গে বসে সবাই চা খাই, একসঙ্গে বসে সবাই আহ, আহ, আমাদের নাস্তা করি, একসঙ্গে বসে পিকনিক করি, আমরা একসঙ্গে জি। নানান কিছু আর করতে পারি। তখন কিন্তু এখানে আমরা একটু, জি বলেন। এখানে নুরুল হক নুরের প্রসঙ্গে আমরা বলার সাথে সাথে আরেকটা ঘটনা ঘটেছে একই সময়ে। আমরা দেখেছি যে ওয়াজ করে এমন, যারা মাহফিলে ওয়াজ করে বেড়ায় এরকম কয়েকজনের মধ্যে বেশ জনপ্রিয় একজন, আমি যদি নাম বলি, মিজানুর রহমান আজহারি। তিনিও আচ্ছা, ফেসবুকে একইভাবে স্ট্যাটাস দিয়েছিলেন যে 71 টিভি বয়কটে। তিনি আবার অভিযোগ করেছেন একটু অন্যরকম অভিযোগ, সেটি হলো ইসলাম বিদ্বেষ বা মুসলিম বিদ্বেষ। ঠিক এই প্রসঙ্গে আপনি কি বলবেন যে 71 টেলিভিশনের প্রচারিত টক শো কিংবা সংবাদ ইসলাম বা মুসলিম বিদ্বেষের সাথে কতটুকু যুক্ত? আপনার অভিমত কি এই ব্যাপারে? আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। এটা বিদ্বেষ যেটা, অবশ্যই নয়। একাত্তর টেলিভিশন অবশ্যই আহ, উম, আহ, মানে একাত্তর টেলিভিশন অবশ্যই কোনো ধর্মের বিদ্বেষী নয়, একদম পরিষ্কার কথা। একাত্তর টেলিভিশন, আপনাকে আমি বলি, একাত্তর টেলিভিশন আহ একাত্তর টেলিভিশন হচ্ছে যে আরো অনেক আলোচনা চলে আসবে এর সঙ্গে, সেটা হচ্ছে যে উম, আগে বলি যে একাত্তর টেলিভিশন হচ্ছে আহ একাত্তর টেলিভিশন, আপনি হজের সময় দেখবেন যে প্রতি বছর, আমি একাত্তর টেলিভিশন 9 বছর অতিক্রম করছে, এই 9 বছরে যতবার হজ হয়েছে আমরা হজ পেয়েছি, প্রত্যেকবারই ঠিক হজের দিন আমাদের বিশেষ আহ, ব্যবস্থা থাকে। আমাদের আমাদের প্রতিটি খবরে একজন বিশেষজ্ঞ যুক্ত হন, হজ বিশেষজ্ঞ, যিনি হজ নিয়ে লেখাপড়া করেছেন। তিনি একদিকে আমরা হজ দেখাতে থাকি, হজ দেখে মানুষ, আর একদিকে হজটাকে মানুষের সামনে সহজ করে উপস্থাপন করেন, হজ ব্রতটাকে। আমরা আমাদের যখন হচ্ছে যে হজের পরেই বলা হয়, এটা আমি কখনো গুনে দেখিনি, বা তাবলিগ জামাত, আমাদের বাংলাদেশের বিখ্যাত কি বলা যায় যে মুসলমান সম্মিলন, যে তাবলিগ জামাত, সেই তাবলিগ জামাতের যেই তাবলিগ জামাত প্রথমে যে এক ভাগে হতো, এখন 2 ভাগে হয়। আমরা কিন্তু তাবলিগ জামাতের দিন আমরা ওইখান থেকে কি হচ্ছে, মুসল্লিদের কষ্ট হচ্ছে, মুসল্লিরা কেমন আছে, তাদের চিকিৎসা হচ্ছে কিনা, আমরা কিন্তু ক্যামেরা ধরে বসে থাকি। আমরা ঈদের দিন তো সারা দেশের ঈদের নামাজ আমরা হচ্ছে লাইভ করতে থাকি। আমরা হচ্ছে রোজার সময় ইফতারের সময়সূচি প্রচার করি। আমরা রোজার সময় জি, আরো যদি 30 দিনের, স্পেসিফিক, জি আমরা যদি একটু 30 দিনই স্পেসিফিক আমাদের একটা অভিযোগে যাই, স্পেসিফিক বিশেষ একজন প্রোগ্রাম থাকে। দর্শক স্পেসিফিক একটি অভিযোগ করেছেন, একজন দর্শক স্পেসিফিক একটি অভিযোগ করেছেন, আমরা অভিযোগটা একটু দেখি। এখানে উনি বলতে চেষ্টা করেছেন যে আমরা দেখেছি যে 71 টেলিভিশনে কয়েকটি নিউজ প্রতিবেদন হয়েছে, সেইখানে মাহফিলের বক্তব্যের বেশ কিছু নারী বিদ্বেষী কথা কিংবা এরকম বিষয়, মানে আহ, সন্ত্রাসবাদের উদ্বুদ্ধ করবে এমন প্রচারের যে কথাগুলো সেগুলোকে একসাথে করে একটি প্রতিবেদন হয়েছে। দর্শক প্রশ্ন করেছে আসলে যে আপনারা কি আসলে মাহফিল বা ওয়াজের ভালো জিনিসগুলো খুঁজে পান না, মানে খারাপ জিনিসগুলোই কেন প্রচার করছেন? এটা এই কেন দর্শকের ভালো, প্রশ্ন, আলামিন হোসাইন।
জি ভালো জিনিসগুলোই তো প্রচার করছি, আমরা তো খারাপ জিনিসগুলো রেফারেন্স হিসেবে আসছে, যে এইটার কারণে আমরা এই ভালো জি কথাটি কেন বলছি, কারণ এই খারাপ জিনিসটা আছে, এই জন্য এই ভালো কথাটি বলার দরকার হচ্ছে। আমি আপনাকে আরেকটু বলি, আমি একটু পেছনে জি যাই। আপনি জি সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু উপন্যাসটি পড়েছেন? জি জি আপনাকে বলতে করেছি। পারি, হ্যাঁ, এখানে মজিদ নামে একটা ক্যারেক্টার, মজিদ, জি মানে এই এই জি উপন্যাসের বিখ্যাত, এই উপন্যাসের সেন্ট্রাল ক্যারেক্টার। সেন্ট্রাল তো ক্যারেক্টার। এইটা সেন্ট্রাল ক্যারেক্টার উনি হচ্ছে যে মজিদ, সে কি করতো, সে হচ্ছে আপনার কবর, একটি আহ, কবরে হ্যাঁ, একটি কবর ব্যবসা শুরু করেন। হঠাৎ একটি গ্রামে গেল, গ্রামে যে সে একটি পুরনো কবরকে সে লাল গেলাপ দিয়ে মুড়ে দিল, এবং পুরো কবরকে সে হচ্ছে কেন্দ্র করলো, কবরকে কেন্দ্র করে সে হচ্ছে একটা আহ ব্যবসা শুরু করলো। এবং সে খুবই বুদ্ধিমান মানুষ। সে হচ্ছে আপনার দেখলো যে এই গ্রামের মানুষকে, সহজ সরল মানুষ, তাদেরকে আহ, ধর্মের কথা বলে বোঝানো সবচেয়ে সহজ। সে তাদেরকে ধর্মের কথা বোঝানোর চেষ্টা করলো, এবং তাদের কাছ থেকে নানান সুবিধা গ্রহণ করা শুরু করলো, এবং তাদের সর্বোচ্চ সম্মানের মানুষ হওয়ার চেষ্টা করলো, এবং তাদের এই ধর্মীয় যে হচ্ছে আপনার অনুভূতির যে জায়গাটি, সেই জায়গাটি ব্যবহার করা শুরু করলো। ব্যবহার করে সে কি করলো, সে তার অর্থনীতি যেমন শক্ত করলো, পাশাপাশি তার নানান ধরনের খারাপ অভ্যেস চরিতার্থ করলো। সে একদিকে যেমন হচ্ছে গ্রামের শিক্ষিত ছেলেটিকে অপমান করার চেষ্টা করলো, আর এক দিক দিয়ে সে অল্প বয়সী একটা মেয়েকে বিয়ে করলো। সত্যি তাতেই ক্ষান্ত হলো না, সে হাসুনির মা নামে এক ক্যারেক্টার ছিল, তার দিকে মানে আহ, লোলুপ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলো। তার মানে সে তার সমস্ত ব্যক্তিগত যত খারাপ উদ্দেশ্য আছে, সমস্ত কিছুই চরিতার্থ করার মাধ্যম হিসেবে বেছে নিল মানুষের ধর্মীয় বিশ্বাস। যেই মানুষ আপনার ধর্মের কথা বললেই হচ্ছে চুপ হয়ে থাকে কিছুক্ষণ, সেই মানুষকে সে ওই বিষয়টিকে, সে ওই সুযোগটি নিল। আমাদের দেশে হচ্ছে, আমাদের বাংলাদেশে হচ্ছে বেশিরভাগ মানুষ শান্তিপ্রিয়, বেশিরভাগ মানুষ, এবং বাংলাদেশের বেশিরভাগ মানুষই ধর্মের কথায় চুপ করে থাকে। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ। এই ধর্মপ্রাণ হওয়াটা খারাপ না, ধর্মপ্রাণ হওয়াটা ভালো। কারণ কারণ কেন ধর্মপ্রাণ? সে নিজে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে, বিশ্বাস করে সে হচ্ছে কিছু বিধিনিষেধ মেনে চলে, নিজে নিজে নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করে ধর্মের উপর, ধর্মের ভিত্তিতে সে নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করে। মানুষের আত্মনিয়ন্ত্রণের একটি পথ হচ্ছে ধর্ম। তো জি সেইখানে যখন, এবং শ্রদ্ধার একটি জায়গা ধর্ম, সে বিনা বাক্য ব্যয়ে ধর্মকে শ্রদ্ধা করে দেখেই আপনি, আমরা আমরা কিছু, আমাদের কিছু মানুষ ওই মসজিদের যেই বংশধর, সেই মসজিদের বংশধররা আপনার রাস্তায় নামে, তারা মানুষকে তাদের নিজেদের 100টা হচ্ছে আপনার এজেন্ডা নিয়ে মাঠে নামে। তারা কিন্তু খুব বুদ্ধিমান, তারা কিন্তু খুব মেধাবী, আমি মেধাবীই বলবো, তাহলে এভাবে পারা যায় না। তারা তারা হচ্ছে নিজেদের উদ্দেশ্য
ব্যবস্থার মধ্যে একাত্তর টেলিভিশনকে রাখে, তাতে একাত্তর টেলিভিশনের কিছু এসে যায় না। এবং কিন্তু একাত্তর টেলিভিশন এতদিন এই দীর্ঘ কয়েক বছর ধরে আপনাদের যে যাত্রা, এর মাঝখানে হঠাৎ করে এখনই কেন এই বর্জনের ডাকটা আসলো বলে আপনি মনে করেন? মানে এটা কি পঞ্জীভূত কোনো ক্ষোভ বা? এর আগেও এই যে বর্জনের ডাক দিয়েছে, এটা ঢাকা ইউনিভার্সিটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের ভিপি, যে কারণে গণমাধ্যমে প্রচার হয়েছে বিষয়টি। এই বিষয়টি কিন্তু গণমাধ্যমেই প্রচার করছে, জি জি। আমরাই আমাদের বিরুদ্ধে কথা প্রচার করছি। আমরা প্রচার না করলে কিন্তু মানুষ এগুলো জানতো না। এগুলো আপনি ইউটিউব আর ফেসবুক দিয়ে কিন্তু, ইউটিউব আর ফেসবুকে মানুষ লেখে, কিন্তু ইউটিউব আর ফেসবুকে কোনো কথা কিন্তু মানুষ বিশ্বাস করে না। জি জি। আজকে ফেসবুকে বস্তুনিষ্ঠ সংবাদের জন্য আসলে গণমাধ্যমই আমাদের ভরসা করতে হয়। আমি আপনাকে এই সুযোগে একটি তথ্য জানিয়ে রাখি, সেটা হচ্ছে সাংবাদিকতার ভাষায় ফেসবুককে আমরা বলি ক্লু, সোর্স না, ক্লু। আজকে আপনি ইমরান হোসেন, আপনি যদি আমাকে ফোন করে বলেন পলাশ ভাই আমার বাড়ির পাশে একটি দুর্ঘটনা ঘটেছে, আপনি আমি তখন আপনাকে কি ঘটনা ভাই, আপনার কাছ থেকে জিজ্ঞাসা করবো, আপনি তথ্য আমাকে দিলেন প্রথমবারের মতো, আপনি আমার ক্লু, আমি আপনার কাছে একটা ক্লু পেলাম। আমরা ফেসবুক থেকেও মাঝে মাঝে ক্লু পাই। ফেসবুক থেকে আমরা ক্লুর পরের স্টেজ হচ্ছে সোর্স, মানে যে লোকটি আমাকে নিয়মিত তথ্য দেন। আপনি ইমরান হোসেন, আপনি যদি আমাকে প্রায় তথ্য দেন, আমি মনে করবো প্রায় সত্য তথ্য দেন, আমি মনে করবো ইমরান আমাকে ভালো তথ্য ভালো তথ্য দেয়। অতএব তার কথা শোনার সাথে সাথেই আমাকে একটা পদক্ষেপ নিতে হবে। আপনি আমার সোর্স, আপনি হচ্ছে আমার আসলে সেকেন্ডারি। আমরা গণমাধ্যম কিন্তু তথ্য বানায় না, মাথায় রাখবেন। গণমাধ্যম তথ্য বানায় না, গণমাধ্যম তথ্য মানুষের কাছ থেকে শোনে, তারপর সে নিজে যে ঘটনা দেখে, তারপর সেটি প্রচার করে। চাইলেই গণমাধ্যমে 3 স্টেজ পার হয়ে তারপর গণমাধ্যমে আসতে হবে। ফেসবুকে আপনার যা ইচ্ছে হলো, আপনি একটা জিনিস দেখলেন, দেখে ছেড়ে দিলেন। আপনি বললেন যে নদীতে ভাসছে হাজার হাজার লাশ, বলতে চাইছিলেন মাছ, মাছ না বলে লাশ বলে ফেললেন এমনি আমাদের সামনে। বিষয়টি হচ্ছে এরকম, ফেসবুকে মাছকে লাশ বললেই লোকজন দাঁড়িয়ে যেতে পারে, কিন্তু জি। গণমাধ্যমে এই সেই সুযোগ নেই। জি, আমাদের এইখানে দেখ, আমাদের 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 মনে একটি হচ্ছে কথা যে বলতে গেলে আসলে 3 বার ফেসবুকের হচ্ছে যেহেতু ক্রস প্রসঙ্গ করতে হয়। আসলোই, অনেকে হ্যাঁ, বলছেন যে আসলে আমাদের বাংলাদেশের যে সংবাদ মাধ্যম বা গণমাধ্যম, এই গণমাধ্যমগুলো অনেকটা সরকার দ্বারা নিয়ন্ত্রিত বলে অনেকে মনে করছেন। এবং সেই জন্য আসলে তারা ফেসবুকের খবরগুলোকে আসলে অনেকেই আস্থা রাখছেন, ফেসবুকে খবরগুলোতে তাদের আস্থা রাখার এটা একটি কারণ বলে অনেকে মনে করছেন। এবং এটা অনেক বিশেষজ্ঞ মনে করছেন যে সরকার কি আসলে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে কিনা, বা একাত্তর টিভির ক্ষেত্রেও সেম অভিযোগটা আছে। আসলে মানে আপনি যদি সার্বিক গণমাধ্যমের বিষয়টি বলেন, যে সরকার সরকারের কর্তৃক আসলে নিয়ন্ত্রিত হয় কিনা গণমাধ্যমের নিশ্চয়ই হবে, সংবাদগুলা, বায়াসড কিনা? নিশ্চয়ই সরকার তো চেষ্টা করেই, সরকার তো চেষ্টা করবেই, হচ্ছে আপনার আহ সরকার তো চেষ্টা করবে গণমাধ্যম নিয়ন্ত্রণ করার। এটা কি আপনাদের বাধ্য করতে পারে? আপনাদের কি বাধ্য করতে পারে কিনা? তৃতীয় বিশ্বের সদ্য তৃতীয় বিশ্ব পেরোনো একটি দেশ, এখানে সরকার অনেক শক্তিশালী। আহ, সরকার, খুব সত্যি কথা হচ্ছে, সরকার কখনো কখনো পারে, সরকার কখনো কখনো বাধ্য করতে পারে। কিন্তু মনে রাখবেন, সরকার সরকার সাংবাদিকদেরকে কখনো কখনো বাধ্য করতে পারে, কিন্তু গণমাধ্যম সেটি সহজভাবে নেয় না। গণমাধ্যমের মনে ক্ষত তৈরি করে, সেই বাধ্য করাটা গণমাধ্যমের মনে ক্ষত তৈরি করে, যেই ক্ষত তার মাথায় থাকে। বিষয়টি হচ্ছে এরকম। আর আজকে ফেসবুকের কথা বলছেন, ফেসবুকের কথা মানুষ বিশ্বাস করছে, সেটি একদম ঠিক নয়। ফেসবুকে, হ্যাঁ ফেসবুকে মানুষ তার কথা বলার একটা জায়গা পাইছে, সহজে কথা বলার জায়গা। ফেসবুকে দুইটা বিষয় আছে, আমি একটু এই যখন সুযোগ পেলাম তখন বলি। ফেসবুক হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যম। ফেসবুক মানুষের, আপনি সামাজিক যোগাযোগ। সামাজিক যোগাযোগের মাধ্যম, মানুষ মানুষের সঙ্গে যোগাযোগ করবে, মানুষ মানুষকে তথ্য জানিয়ে দেবে, সেই জন্য ফেসবুকের উৎপত্তি। বাংলাদেশে বাংলাদেশ হচ্ছে ফেসবুকের দ্বিতীয় বৃহৎ দেশ, দ্বিতীয় বৃহত্তর গ্রাহকের দেশ। বাংলাদেশের বাজার থেকে ফেসবুক কোটি কোটি টাকা আয় করে। এখানে জি। ফেসবুক, এইখানে ফেসবুকের একটি জি বড় বাজার হচ্ছে বাংলাদেশ। আমি একটু ফেসবুক সম্পর্কে বলি। ফেসবুক আমাদের জীবনের অনেক বদল এনেছে। ফেসবুক
অনেক বড় ঘটনা, ফেসবুকের কারণে অনেক বড় ঘটনা প্রকাশ হয়েছে। আবার একই সঙ্গে ফেসবুকে অনেক মিথ্যাচারও হয়েছে। সেই মিথ্যাচার আমাদের সমাজ ব্যবস্থায় অনেক ক্ষতি করেছে। আপনি জি, অনেক ফেসবুকে গুজব মিথ্যা, ছড়িয়ে। যে কারণে আসলে প্রত্যেকটা জিনিসেরই আপনার ভালো দিক খারাপ দিক থাকে। তো আমি বিইং এ সাংবাদিক, আমি মনে করি সাংবাদিকতার জন্য এখন ফেসবুকে একটি বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, কারণ হচ্ছে যে এখানে আসলে প্রচুর পরিমাণে মিথ্যাচার হয়, প্রচুর মিথ্যাচার হয়, সংগঠিত মিথ্যাচার হয়। অনেক মানুষ এখন জানে যে ফেসবুক, অনেক খারাপ মানুষ জানে যে ফেসবুক কে সে ব্যবহার করতে পারবে, কিভাবে ব্যবহার করতে পারবে। আমি আপনাকে একটা ছোট্ট গল্প বলি, আপনার ভালো লাগবে, মানে আমি একটা উদাহরণ হিসেবে দিতে পারি। ফেসবুকে আমরা দেখলাম হঠাৎ যে আহ মৌলভীবাজারের একটা জায়গায়, সেখানে হচ্ছে আহ একটা ছেলে, একটা ছেলেকে প্রচুর মারধর করা হচ্ছে। এটা দিয়ে ফেসবুকে নিউজ প্রচার হলো। ফেসবুকে কেউ একজন এই চিৎকারটা শোনা যাচ্ছে, কিন্তু কোনো ভাষা বোঝা যাচ্ছে না। দেখে মনে হচ্ছে আমার বাংলাদেশের কোনো একটা গ্রাম, যে বাংলাদেশের যেরকম গাছপালা ইত্যাদি ইত্যাদি, এবং যেই মানুষগুলো তার সঙ্গে আছে তাদের কাপড় চোপড়, টোটাল বিষয়গুলো হচ্ছে সেটাও বাংলাদেশের মানুষের মতো, কিন্তু কারোর কোনো ভাষা বোঝা যাচ্ছে না। তলায় লেখা, মৌলভীবাজারের একটি হোটেল মালিক তার আহ কর্মচারীকে কিভাবে মারছে দেখো। আমরা দেখলাম, আমি আমার মৌলভীবাজার করেসপন্ডেন্টকে ফোন করলাম, ভাই এটা একটু খোঁজ দেন, কোথায় এই ঘটনাটি, কোথায়। দেখলাম এরই মধ্যে আমাদের সহযোগী একটি টেলিভিশন সেই সেই তথ্যটি, ছবিটি দেখিয়ে দিল। আমি নাম বলছি না, একটি টেলিভিশন সে দেখিয়ে দিল। কিন্তু আমার যে রিপোর্টার তিনি ঘটনাস্থলে গিয়ে দেখলেন এটি আসলে ওইখানকারই নয়, ওই জায়গার ঘটনাই নয়। ওই ঘটনাটি আসলে তামিলনাড়ুর একটি ঘটনা। তামিলনাড়ুর ছবি প্রচার দেখিয়ে সেখানে প্রচার করে তলায় লিখে দিচ্ছে যে হচ্ছে অমুক জায়গায় কি হচ্ছে দেখুন। কেন, কাজটি কেন, সেটা অনুসন্ধান করে আমরা দেখলাম ওইখানকার একজন হোটেল মালিক, সে ওই রকম দেখতে, তিনি ইউনিয়ন পরিষদের নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন কিছুদিন আগে। তার এই ঘোষণাতে তাকে যেন ফেসবুক ব্যবহার করে তাকে যেন দমিয়ে ফেলা যায়, এটি তারই অপকৌশল। জি, এটি তাহলে এটি আসলে মাঝে মাঝেই দেখা আমরা যায় আমরা যে একটি কি করি, বিশেষ আমরা, শ্রেণী তাদের স্বার্থ রক্ষার জন্য আসলে এই চেষ্টাটি, তারা গুজব জানে, ছড়িয়ে এই চেষ্টাটি করে। তারা জানে যে ফেসবুকে গুজব ছড়ানো যায় এবং মানুষ এটা বিশ্বাস করে এবং ফেসবুক নিজের স্বার্থে ব্যবহার করে। যে কারণে আমরা চাইলেই, সাংবাদিকরা চাইলেই ফেসবুকের মতো একটি বড় সোর্স আমরা অ্যাভয়েড করতে পারি না। যে কারণে আবার অ্যাভয়েডও করতে পারি না, আবার এটা বিশ্বাসও করতে পারি না চোখ বন্ধ করে। যে কারণে জি, ফেসবুক এখন বাংলাদেশের সাংবাদিকদের সামনে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জি, জি। এখন এইখানে আরেকটি প্রশ্ন যদি আমি দর্শকদের কমেন্ট থেকে নেই, সেটা হলো যে আমরা বিভিন্ন নিউজের দেখি টাইটেল থাকে, বেশ আকর্ষণীয় টাইটেল দিয়ে নিউজ প্রচার করা হয় আসলে, বিশেষ করে অনলাইন মাধ্যমে, অনলাইন ভার্সনে এটি করা হয়, কিন্তু ভেতরে আসলে আসল খবরটা থাকে না। যে জাস্ট দর্শকদের মনোযোগ আকর্ষণের জন্য সাংবাদিকরা চেষ্টা করেন, এটিতে আসলে দর্শকরা হতাশ হন এবং একটি চ্যানেলের বিশ্বাসযোগ্যতা কমে যায়। আপনি আপনাদের 71 চ্যানেল এ ব্যাপারে কতটুকু যৌক্তিক অবস্থান নিচ্ছে, কিংবা আমরা এই আমাদের অন্তর সতর্ক, একদম সতর্ক। জি, আমি আপনি একদম কোর প্রশ্ন করেছেন এটা, আমি আসলে এই কাজটাই করি। এই যে এই যে নিউজের, নিউজ কোনটা যাবে কোনটা যাবে না, কেন যাবে, নিউজের ভেতরে কি আছে কি নেই, এই এই কাজটি দেখার দায়িত্ব হচ্ছে একজন বার্তা সম্পাদক। আমি সেই কাজটিই করি। আমি নিশ্চিতভাবে নিশ্চিত করেই আপনাকে বলতে পারি যে আমি কোনোদিন কোনো খবর, মানে নিজে নিশ্চিত না হয়ে আমি আমি মানে ছাড়ি না। আমি ভুল করি না তা না, আমি কিন্তু আমি মাঝে মাঝে ভুল করি, কিন্তু মানে ভুল করা এক জিনিস, আর হচ্ছে ধরেন না বুঝে করা আর এক সংশোধনের জিনিস। মানসিকতা থাকাটা। আমি কিন্তু কোনো কিছু না বুঝে করি না। আমি ভুল করি, ভুল তথ্য পাই, কখনো কখনো 3 বার জিজ্ঞাসা করার পরেও ভুল তথ্য পাই। হয়তো কখনো কখনো প্রচার করে দিই সতর্ক থাকার পরেও, কখনো কখনো ভুল হয়। কিন্তু একটি জিনিস পরিষ্কার,
সেটি হচ্ছে আমরা একাত্তর টেলিভিশন না বুঝে কিছু করি না। আজকে একাত্তর টেলিভিশন যা করেছে সবকিছু বুঝে করেছে। আর এবং আরেকটি আমরা প্রশ্ন কোনো কিছুর প্রশ্ন জন্য যদি করি। আমি বলি আপনাকে, আমরা কোনো একাত্তর টেলিভিশন, আমি বিইং এ এক্সিকিউটিভ মেম্বার অফ একাত্তর টেলিভিশন, আমি বলি একাত্তর টেলিভিশন কোনো কিছুর জন্যই দুঃখিত নয়। জি, মানে আসলে কোনো কিছুর জন্যই আপনারা দুঃখিত নন, এমনটি? না, আমরা আমরা মানে সাম্প্রতিক ঘটনায় দুঃখিত নই। সাম্প্রতিক যেসব ঘটনা ঘটছে, যে তার মানে আমাদেরকে বলা হচ্ছে, সাম্প্রতিক ঘটনায় আপনাদের আপনাদের অবস্থান বেশ সুদৃঢ়, বা আমরা আপনারা মনে করছেন পরিষ্কার, যে আপনারা সঠিক অবস্থানে আছেন? আমরা একদম রাইট ট্র্যাক, উই আর ইন রাইট ট্র্যাক। জি জি। আসলে আমরা কিন্তু দর্শক দর্শক আপনি আপনি কিন্তু বললেন যে দর্শকের সংখ্যা আপনাদের কমেনি, বরং বেড়েছে। কিন্তু বেড়েছে। আসলে আমি আমরা যে উদাহরণ ফেসবুক বা ইউটিউবের উদাহরণটা দিলাম, সেটি আপনি ভাই, আসলে আহ, লাইকার আর দর্শক এক না কিন্তু, হ্যাঁ। জি জি লাইকার জি, আর এটা ঠিক। দর্শক এক নয়। আমি জি বলি জি আপনার, লাইকার আর দর্শক এক নয়। দর্শক চাইলেই বাড়ানো যায় না, লাইকার চাইলে বাড়ানো যায়। জি জি, এটা ঠিক। তো আরেকটি দর্শক কথা চাইলে যদি বাড়ানো বলি, যায় না। দর্শক, আপনাদের বিরুদ্ধে আর একটি অভিযোগ যদি আমি সামনে নিয়ে আসি, সেটি হলো যে আপনারা আহ, ব- এটা নারী, আমাদের ইসলামিক যে কালচার, এই কালচারের বাইরে গিয়ে নারী স্বাধীনতার নামে যদি অনেকেই বলেন যে আপনারা একটু বেশি স্বাধীনতা দেওয়ার ব্যাপার দিচ্ছেন, এবং যেটাকে আরো যদি স্পষ্ট করে বলি, যে বিশেষ করে নারীদের ধর্ম না মানার বিষয়ে আপনাদের কাছ থেকে কোনো রকমের উস্কানি আসে কিনা, এই বিষয়টি একজন দর্শকও এ ব্যাপারে প্রশ্ন করেছেন। একেবারেই ঠিক আপনি না। যদি বিষয়টি, বিশেষ করে পর্দা প্রথা কিংবা এইরকম ইসলামিক যে কালচার, এই কালচার গুলোর বিরুদ্ধে একাত্তর টিভি বিশেষ কোনো উস্কানিমূলক কার্যক্রম করে কিনা, বক্তব্য প্রচার করে কিনা, আপনি কি আমরা বলবেন? মানুষের ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করি। একাত্তর টেলিভিশন মানুষের ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করে। একজন মানুষ ভালো থাকার জন্য, একজন মানুষ তার ভালো থাকার জন্য, যদি তিনি যদি মনে করেন যে তিনি ভালো ভালো যে পোশাক পরে তিনি ভালো থাকবেন, আমরা তাকে তিনি যে পোশাক পরে ভালো থাকতে চান, আমাদের তার ভালো থাকাটাই আমার কাছে, আমরা কাউকে বলি না যে আপনি হচ্ছে আহ এই পোশাক পরেন, বা আপনি, আমরা কোনো ফ্যাশন হাউস না। কিন্তু আমরা এইখানে একাত্তর, একটু স্পেসিফিক উদাহরণ যদি আমরা নিয়ে আসি, যে একটি বিশ্ববিদ্যালয়ে একটি আরবীয় সংস্কৃতির একটি র্যাগ ডে উদযাপন করা হয়েছিল, এবং সেটি নিয়ে একটি নেতিবাচক সংবাদ প্রচার হয়েছিল আপনাদের চ্যানেলে। কিন্তু ঠিক একইভাবে আমরা যখন পশ্চিমা কালচার অনুসরণ করে যদি কোনো র্যাগ ডে করি, সেইটা নিয়ে আসলে প্রচারটা হয় না সেভাবে, যতটুকু এই আরবীয় কালচারের বিরুদ্ধে প্রচারটি আপনারা করেছিলেন। ঠিক স্পেসিফিক আমি এই জানি না, উদাহরণের বিষয়। আমি এই মুহূর্তে মনে করতে পারছি না আরবীয় কালচার নিয়ে আমরা। খুলনা বিশ্ববিদ্যালয়ের ঘটনা এটি।